আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের 2026 সালে যে পরিমার্জিত গণিত আসছে এখানকার প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অধ্যায়ের নমুনা প্রশ্নর 5 নম্বরের যে সৃজনশীল অঙ্কটি আছে এটি করব আজকে ইনশাআল্লাহ। দেখো, এই অঙ্কটি নতুন যে বইটা আসছে এখানকার অঙ্কটি পুরোটাই একটা নতুন অঙ্ক দিচ্ছে। এখানে এই 26 সালে যে অঙ্কটা আসছে গণিত বইয়ে আগের বছরের আগের সিলেবাসে অঙ্কটা ছিল না। তা আমরা আজকে দেখো এই সৃজনশীলের 5 নম্বর অঙ্কটি করবো ইনশাআল্লাহ। দেখো, একটা উদ্দীপক দিচ্ছে, দেখো n সমান 2m-1, যেখানে m এলিমেন্ট n অথবা m বিলংস টু n, তুমি যেটাই বলো সমস্যা নাই। এটা উদ্দীপক দিছে। কত বলছে? যোগ করো 0.7 এর উপরে পৌনঃপুনিক প্লাস 0.15 এর উপরে পৌনঃপুনিক। খতে বলা হয়েছে দেখাও যে n স্কয়ার থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য বলতে যেটা পাবো সেটা অর্থাৎ 8 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। গ নম্বরে দিছে m সমান 3 হলে প্রমাণ করো যে n √n একটি অমূলদ সংখ্যা। তো এখানে দেখো উদ্দীপকে যেটা দিছে, দেখো n সমান 2m-n, এখানে যেখানে m এলিমেন্ট n, এর মানে হলো m টা হবে n এর সদস্য। n মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। n মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ n সমান 1 2 3 4 এভাবে চলতে থাকবে আজীবন। তো এই n এর যে মানটা আসবে সেটা হবে m, অর্থাৎ m টা হবে n এর সদস্য, n এর যে মানগুলো আছে সেটা হবে m এর মান। এটা এখানে তোমাকে বুঝাইছে m বিলংস টু n, অথবা তুমি m এলিমেন্ট n যেটা বলো সেটা ঠিক আছে। এরপর দেখো ক্যালকুলেটরটা করে দেখো আমরা ক দিয়ে শুরু করব। দেখো সমাধান ক দিয়ে আমরা শুরু করব। কতে বলছে যোগ করো 0.7 এর উপরে পৌনঃপুনিক প্লাস 0.15 এর উপরে পৌনঃপুনিক, যেটা আছে সেটা আমরা এখানে লিখবো। আগে দেখো 0.7 তার উপরে পৌনঃপুনিক প্লাস 0.15 এর উপরে পৌনঃপুনিক, এরকম একটা জিনিস দিয়ে বলছে তোমাকে যোগ করতে। তো দেখো যোগ তো তোমরা সবাই জানো, যোগ করে আসছো, কিন্তু এখানে যেহেতু পৌনঃপুনিকের যোগ তাহলে একটু ব্যতিক্রম আছে। স্বাভাবিক যোগ হলে তো যে কেউ তোমরা পারতা, একটু পৌনঃপুনিকের যোগ যেহেতু আছে একটু ঝামেলা আছে। তো সেটা দেখো কিভাবে করবা। আমরা আগে এইখানে যে পৌনঃপুনিক আছে এগুলো আমরা সদৃশ করে নিব। দেখো প্রথমে অনাবৃত্ত আবৃত্ত বের করে নিব। আবৃত্ত বলতে যার উপরে পৌনঃপুনিক আছে সেটাকে আমরা আবৃত্ত দশমিক বলবো, আর যার উপরে পৌনঃপুনিক নাই সেটাকে আমরা অনাবৃত্ত বলবো। তো দেখো এখানে প্রথমটাতে অনাবৃত্ত নাই, আবৃত্ত আছে একটা। দ্বিতীয়টাতে অনাবৃত্ত আছে একটা, আবৃত্ত আছে একটা। আবৃত্ত মানে পৌনঃপুনিক আছে একটাতে। তো এখানে অনাবৃত্তর জায়গায় আমরা এখানে কিভাবে সদৃশ করতে হবে, কিভাবে পৌনঃপুনিক ভাঙাইতে হবে এই সংক্রান্ত আমাদের এই অধ্যায়ের বাস্তব সংখ্যা অধ্যায়ের বেসিক আলোচনা আছে, ভিডিওতে তোমরা দেখে নিতে পারো। তো দেখো এখানে নিব আমরা সবচেয়ে বড়টা, সবচেয়ে বড় আছে কত 1, এখানে নিব লসাগুটা। তাহলে লসাগু 1 এর লসাগু হলো 1, 1 আর 1 যোগ করলে হবে 2, অর্থাৎ দশমিকের পরে গড় হবে 2টা, পৌনঃপুনিক হবে একটার উপরে। তো দেখো আমরা কিভাবে করব। প্রথমে আছে 0.7 তার উপরে পৌনঃপুনিক, দশমিকের পর গড় 2টা হবে। তাহলে এখানে 0.7 যেহেতু আছে যার উপরে পৌনঃপুনিক আছে সেটা আমরা বারবার লিখব। এখানে 1 গড়, তাহলে আমরা এখানে 2টা দিব, যার উপরে পৌনঃপুনিক আছে সেটা বারবার আসবে। এরপর আছে 0.15 এর উপরে পৌনঃপুনিক, এখানে অলরেডি দশমিকের পর 2 গড় আছে, তাহলে আমাদের আর আলাদা দেওয়ার প্রয়োজন নাই। যেটা 1 গড়ের উপরে পৌনঃপুনিক তাহলে আমরা এখানে 1 ঘরের উপরে পৌনঃপুনিক দিয়ে আমরা এখানে টান দিব।
এখানে এবার আমরা টান দিব। এখানে কেন টান দিচ্ছি একটু পরে বলতে, দেখো 7 এর উপরে পৌনঃপুনিক আছে, 7 কে 2 বার লিখবো, অর্থাৎ যার উপরে পৌনঃপুনিক থাকে তাকে 2 বার লিখবো। এখানে 5 এর উপরে পৌনঃপুনিক আছে, 5 কে 2 বার লিখবো। এখন দুইটা যোগ করবো আমরা, 7 আর 5 যোগ করলে 12, 2 হাতে আছে 1, 1 আর 5 6, 6 আর 7 যোগ করলে 13, 3 হাতে আছে 1। এই যে হাতে 1 আছে, সে 1 এখানে যোগ করার জন্য মূলত এখানে লেখা। যদি ওই একটা না হয় তাহলে কিন্তু রেজাল্ট মিলবে না। এখানে হাতে আছে 1, 5 আর 1 6, 6 আর 1 7, 6 আর 7 13, 3 হাতে আছে 1। যে হাতে 1 আছে সে একটা এখানে যোগ করব। 7 আর 1 8, 8 আর যদি আমরা 5 যোগ করি, 8 5 13, 13 3, 13 3, সরি 13 3 হাতে আছে 1, 1 আর 7 8, 8 আর 1 9, আর এখানে দশমিকের দশমিক, এখানে 0 0। তাহলে 1 ঘরের উপর পৌনঃপুনিক হওয়ার কথা, আমরা এখানে 1 ঘর উপর পৌনঃপুনিক দেব। আনসার লিখবো, আনসার হবে 0.93 এর উপরে পৌনঃপুনিক। এটা হবে ক নাম্বারের জন্য আনসার। আশা করি তোমরা ক নাম্বারটি বুঝছো। ক পরে আমরা ক মুছে দিয়ে এখন আমরা খ নাম্বারটি করবো। দেখো তো আমরা ক নাম্বারটা মুছে দিচ্ছি, দেখো। আচ্ছা, খ নাম্বারে কি বলছে শোনো। খতে বলা হয়েছে, খতে বলছে সমাধান খ, সরি, খতে বলছে দেখাও যে n স্কয়ার থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 8 দ্বারা বিভাজ্য। অর্থাৎ n স্কয়ার থেকে এখানে একটা যে n দেওয়া আছে মানটা, সেটা কথা বলছে। তো আমরা লিখবো দেওয়া আছে, এখান থেকে লিখি, দেওয়া আছে, দেওয়া আছে n সমান 2m মাইনাস 1। এখানে বলছে n স্কয়ার থেকে 1 বিয়োগ করলে, তার মানে n কে স্কয়ার করতে হবে, অথবা বা লেখো, বা n স্কয়ার বলছে, n স্কয়ার করো। এটা এই n মানে এটা, এটা মানে n, তাহলে এই n এর উপর স্কয়ার দিলে আমরা 2m মাইনাস 1, এটার উপরও আমরা স্কয়ার দেব। দেওয়ার পর এখানে বলছে n স্কয়ার থেকে 1 বিয়োগ করলে, তো এখানে বিয়োগ 1 করো, এখানেও বিয়োগ 1 দাও। 1 বিয়োগ করলে, অর্থাৎ কি বলছে আবার বলি, n স্কয়ার থেকে 1 বিয়োগ করলে n সমান ছিল 2m মাইনাস 1, সেটা লিখলাম, দেওয়া আছে n স্কয়ার বলছে, n কে স্কয়ার করলাম, 1 বিয়োগ করতে বলছে, 1 বিয়োগ করলাম, অর্থাৎ এটা n স্কয়ার, এটা n স্কয়ার, এখান থেকে 1 বিয়োগ, এখান থেকে 1 বিয়োগ, n সমান এটা হলে এটা সমান n। ওকে, এটা করলে সর্বদা 8 দ্বারা বিভাজ্য। তো এখন দেখো আমরা এটা কিভাবে করব। এখানে আমরা 2m, এই অংশটুকুকে আমরা a ধরবো, এই 1টাকে আমরা কি ধরবো, b ধরবো। ধরলে এখানে দেখো কত হয়, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র তোমরা সবাই জানো, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে 2m এর উপর স্কয়ার, a স্কয়ার মাইনাস সূত্রে 2, a মানে 2m, b মানে 1 প্লাস b স্কয়ার মানে 1 এর উপরে স্কয়ার। এখানে যে মাইনাস 1 আছে সেটা আমরা এখানে লিখে দিব। আচ্ছা, এখন 2 দ্বিগুণে 4, 2 এর উপরেও স্কয়ার আছে, m এর উপরে আছে, 2 দ্বিগুণে 4, m স্কয়ার, m স্কয়ার মাইনাস 2 দ্বিগুণে 4, 4 কে 1 দ্বারা গুণ করলে 4m, 2 দ্বিগুণে 4, m কে 4 দ্বারা গুণ করলে m, 4m কে 1 দ্বারা গুণ করলে 4m, প্লাস 1 কে 2 বার গুণ করলে 1 মাইনাস 1, যেটা আগে ছিল। এখন দেখো এখানে প্লাস 1 মাইনাস 1 কাটা যাচ্ছে, প্লাস 1 আর মাইনাস 1 কাটা গেলে আমরা এইটুকুর কাজ করব। দেখো এই দুই জায়গা থেকে 4m কমন নিব, 4m যদি কমন নেই থাকে, কমন না অপর না হলে ভাগ করা, 4 4 কাটা, m দুইটা থেকে একটা কমন গেলে থাকে একটা, একটা মাইনাস এই জায়গা থেকে আমাদের 4m 4m কাটা গেলে কিছু না, মানে 1 আছে। ওকে, এখন দেখো এখানে আমরা লিখবো স্পষ্টত m, আর এটার সাথে আমরা এখানে একটা পড়া দিচ্ছি, 4টা আলাদা রাখো, এই অংশটুকু আলাদা। তাহলে এই প্লাস 1 মাইনাস 1 কাটা, আমরা লিখবো এখানে, এখানে m ও m মাইনাস 1
এই m আর m মাইনাস ওয়ান, m ও m মাইনাস ওয়ান ক্রমিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। m ও m ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং এদের মধ্যে এখান থেকে লিখি, এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবেই এবং এর গুণফলও জোড় সংখ্যা হবে, গুণফলও জোড় সংখ্যা হবে। কিভাবে এই ঘটনাটা? m আর m মাইনাস ওয়ান ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং এদের মধ্যে একটা জোড় সংখ্যা হবে এবং এদের গুণ করলেও জোড় সংখ্যা আসবে। তা আমরা এখানে একটু দেখি এই কথাটা ঠিক আছে কিনা। m, এটা আমি রাফ মুছে দিব, আর m মাইনাস ওয়ান ক্রমিক যদি দুইটা স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে, আমি যদি এখানে মনে করো ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে যেটা আমরা এখানে ডিরেক্ট বলছি m এলিমেন্ট n, অর্থাৎ 1 2 3 4 5 এভাবে চলতে থাকবে, এগুলো স্বাভাবিক সংখ্যা। তো এই স্বাভাবিক সংখ্যাগুলো আমরা যদি মনে করো মাঝখান থেকে মনে করো এটা যদি আমি 2 লিখি, 2 যদি লিখি, এখানে m এর পরিবর্তে 2 লেখো মাইনাস ওয়ান, তাহলে এখানে কত হয়? 2 এর 2, 2 এর থেকে 1 গেলে 1, আর যদি 2 কে 1 দ্বারা গুণ করি 2 একে 2, দেখো একটা জোড় আসছে একটা বিজোড় আসছে। এরপরে যদি আমি মনে করো 3 লিখি, এইখানে যদি 3 দিই, মনে করো 3 লিখলাম, এখানে 3, এখানে যদি 3 লিখি, 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2, তাহলে কত হয়? এটা হবে 2 আর 3 দ্বিগুণে 6। দেখো একটা বিজোড় আসছে একটা জোড়, একবার জোড় একবার বিজোড় একবার জোড়, বিজোড় বিজোড় জোড়। দেখো 3 আসছে, এবার এখানে দেখো দুটো গুণ করো, 3 দ্বিগুণে 6, প্রত্যেকবার কিন্তু এরকম একবার জোড় আসবে, এর ভিতরে একটা জোড় থাকবে একটা বিজোড় থাকবে, গুণ করলে কিন্তু তাদের গুণফল কিন্তু জোড় আসতেছে। দেখো 3 দ্বিগুণে 6, এই জন্য আমরা এখানে লিখছি প্রত্যেকটা ক্ষেত্রে এরকম আসবে। এই জন্য আমরা লিখছি m ও m মাইনাস ওয়ান ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং এদের মধ্যে একটি জোড় সংখ্যা অবশ্যই হবে, জোড় সংখ্যা অবশ্যই থাকবে এবং এর গুণফল কি হবে? জোড় সংখ্যা হবে। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এখানে দেখো এই অংশটুকু m ইন্টু m মাইনাস ওয়ান 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, বিভাজ্য 2 দ্বারা বিভাজ্য কিভাবে? এটা যেহেতু একটা জোড় আসছে একটা বিজোড় আসতেছে, তাহলে এর গুণফল যখন এখানে জোড় সংখ্যা আসে, তাহলে এই জোড় সংখ্যাকে অবশ্যই তুমি 2 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে, কোনো অবশিষ্ট থাকবে না। সেই জন্য আমরা লিখবো এই অংশটুকু m ইন্টু m মাইনাস ওয়ান 2 দ্বারা বিভাজ্য। সুতরাং 4 ইন্টু m, 4 ইন্টু m ইন্টু m মাইনাস ওয়ান, দেখো যেহেতু এই অংশটুকু 2 দ্বারা বিভাজ্য, 4 m ইন্টু m মাইনাস ওয়ান 2 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে আছে কত? 4, 4 লেখো ইন্টু 2, কোথেকে আসলো? এই 4 এর 4 আর এইটুকু 2 দ্বারা বিভাজ্য, তাহলে এই 4 এর 4 লিখলাম, এইটুকুর পরিবর্তে 2 লিখলাম, সমান 8। তাহলে এটা যদি 2 দ্বারা বিভাজ্য, তাহলে এটা পুরোটা কি হবে? 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা লিখে দিব, সুতরাং 8 দ্বারা বিভাজ্য লিখি, 8 দ্বারা বিভাজ্য, বিভাজ্য। তাহলে আমরা এখানে লিখে দিব, সুতরাং n স্কয়ার থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য দেখাইতে বলছে, এখানে লিখবো দেখানো
হলো। এটা হবে আমাদের খ নাম্বারের জন্য আনসার। আশা করি তোমরা খ নাম্বারটিও বুঝছো। এখানে জটিলতার কিছু না, একটু বারবার ভালো করে দেখলে তোমরা বুঝবে। এরপর আমরা গ নাম্বার অঙ্কটি করবো। দেখো, খ মুছে দিলাম। এরপর দেখো গ নাম্বার কি বলছে। গ নাম্বার বলছে m সমান 3 হলে, m সমান 3 হলে প্রমাণ করো যে রুট ওভার n একটি অমূলদ সংখ্যা। এটা আমাদেরকে বের করতে বলছে। তা আমরা লিখবো সমাধান গ। তা আমরা যেটা আছে সেটা লিখবো। আমরা n সমান দেওয়া আছে, এখান থেকে লিখবো দেওয়া আছে এই অঙ্কটা, আর প্রমাণ করো যে রুট ওভার 5 একটি অমূলদ সংখ্যা। সে এটা একই রকমের, আমি একটু দেখাই দিচ্ছি। দেখো, দেওয়া আছে n সমান 2m মাইনাস 1, এবং এখানে আরটা লিখবো, আরটা দিন দেওয়া আছে। আচ্ছা, এখানে জায়গার সংখ্যা আচ্ছা লিখে দিই, এবং এখানে m সমান 3, m সমান এই দিক থেকে লিখি, এবং m সমান 3 এটা দেওয়া আছে। দেওয়া আছে প্রথমে n সমান যেটা আছে উদ্দীপকে লিখছি কমা দিয়ে, এবং m সমান 3 লেখা আছে। দেখো, তাহলে এখান থেকে 2 এর 2, এখানে কোন চিহ্ন না, মানে গুণ দাও। m এর মান কত আছে 3 মাইনাস 1, তাহলে 3 দ্বিগুণে কত হয় 6 মাইনাস 1, 6 এর থেকে যদি 1 বাদ দিই কত হয় 5, তাইলে এখানে আমরা 5 পাইলাম। সুতরাং দিয়ে আমাদেরকে বলছে এখানে রুট ওভার n, রুট ওভার n দাও। রুট ওভার n মানে n সমান কি পাইছি 5, তো রুট ওভার n মানে রুট 5 পাইছি এটা। এখন বলছে যে m সমান 3 হলে প্রমাণ করে যে রুট ওভার n একটি অমূলদ সংখ্যা, মানে রুট ওভার n টা অমূলদ সংখ্যা। তো রুট ওভার 5 পাইছি আমরা। রুট ওভার 5 আমরা সবাই জানি যে অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। তো গণিতে অনেক কিছু সম্ভব, যেহেতু এটা আমরা সবাই জানি যে অমূলদ সংখ্যা, তারপরে এখানে প্রমাণের আর আছে অনেক কিছু। তা আমরা এই রুট ওভার 5 একটি অমূলদ সংখ্যা এর আগের ইয়েতে আমাদের ভিডিওতে আছে। তারপরে তোমরা এটা আমরা বলে দিচ্ছি, দেখো কিভাবে করবো। আমরা চেষ্টা করব রুট ওভার 5 টাকে মূলদ সংখ্যা প্রমাণ করার জন্য। চেষ্টা করতে করতে যখন শেষ মুহূর্ত পর্যন্ত দেখবো যে এটা মূলদ সংখ্যা না, প্রমাণ করতে পারি নাই, তখন আমরা লিখে দিব এটি অমূলদ সংখ্যা। তো দেখো আমরা কিভাবে করব। আমরা লিখবো, এখান থেকে লিখি, মনে করি রুট ওভার 5 একটি মূলদ সংখ্যা। রুট ওভার 5 একটি মূলদ সংখ্যা, এটা আমরা মনে করে নিলাম, অথবা তুমি ধরে লিখতে পারো। ধরি রুট ওভার 5 একটি মূলদ সংখ্যা। সুতরাং রুট ওভার 5 সমান পি বাই কিউ। পি বাই কিউ কেন? আমরা জানি মূলদ সংখ্যা কাকে বলে, যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় সেগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। তো যেহেতু এটাকে আমরা মূলদ সংখ্যা ধরছি, সেজন্য আমরা এখানে লিখলাম পি বাই কিউ। এখানে লিখবো যেখানে পি ও কিউ, আমি এদিক জায়গা লাগবে আরো, এই জন্য একদিক থেকে লিখতেছি। যেখানে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, যেখানে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, এবং পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা এবং সহমৌলিক। যেখানে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সহমৌলিক, এ কথাটা লিখে দিতে হবে। সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন 1, কিউর মানটা হবে 1 এর থেকে বড়। এটা সাইড নোটে দিতে হবে। কি লিখছি, মনে করি রুট 5 একটি মূলদ সংখ্যা। তো রুট 5 সমান পি বাই কিউ লিখলাম। আমরা জানি পি বাই কিউ মানে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে।
যেখানে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সহমৌলিক এবং কিউ নট ইকুয়াল কিউ গ্রেটার দেন 1, এটা আমরা লিখে দিব। বা √5 হোল স্কয়ার পি বাই কিউ হোল স্কয়ার, এখানে লিখবো বর্গ করে, বর্গ করে, এই দিক থেকে লিখি আমরা। আচ্ছা, বড় করে লিখবো। তো বড় করলে এখানে দেখো স্কয়ার রুট কাটা গেলে আমাদের থাকবে এখানে শুধু 5, আর এখানে থাকবে পি স্কয়ার ভাগ কিউ স্কয়ার, পি স্কয়ার ভাগ কিউ স্কয়ার, বা 5q সমান পি স্কয়ার ভাগ কিউ স্কয়ার ইন্টু কিউ। আমরা উভয়কে এখানে লিখে দিব, উভয়কে কিউ দ্বারা গুণ করে, কিউ দ্বারা গুণ করে এটা লিখে দিব। এখানে দেখো এটাকে আমরা কিউ দ্বারা গুণ করছি, এটা কিউ দ্বারা গুণ, এখানে লিখছি উভয়কে কিউ দ্বারা গুণ করে, বা 5q সমান নিচে কিউ স্কয়ার, এটা কিউ স্কয়ার, কিউ স্কয়ার থেকে এখানে কিউ দুইটা, একটা কাটাকাটি লিখে থাকে একটা, আর উপরে পি স্কয়ার। দেখো 5q পি স্কয়ার বাই কিউ পাইছে, এখানে এই কিউ এখানে দুইটা, এখানে একটা কাটাকাটি দিলে একটা থাকে। এখন এখানে এরকম পাইছি 5q ভাগ পি স্কয়ার ভাগ 5q সমান পি স্কয়ার বাই কিউ। এখানে লিখবো আমরা স্পষ্টত, স্পষ্টত, স্পষ্টত 5q পূর্ণ সংখ্যা, 5q পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ, পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। 5q পূর্ণ সংখ্যা কিন্তু এটা পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ 5q নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ। সুতরাং এখানে লিখে দিব, অর্থাৎ 5q সমান পি স্কয়ার বাই কিউ সমান হতে পারে না, অর্থাৎ 5q কে ভগ্নাংশ আকার বা পি স্কয়ার আকারে প্রকাশ, ভগ্নাংশ আকারে, ভগ্নাংশ আকারে প্রকাশ, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যায় না। সুতরাং 5q নট ইকুয়াল পি বাই কিউ, অর্থাৎ পি স্কয়ার বাই কিউ করা যায় না, অর্থাৎ 5q নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ। সুতরাং √5 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, অথবা ভগ্নাংশ পি বাই কিউ আকারে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। সুতরাং √5 নট ইকুয়াল পি বাই কিউ, অর্থাৎ √5 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। সুতরাং কি বলছে, √n, সুতরাং √n কে, √n একটি, √n যেটা সেটা হলো কি √5, √5 একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কি করতে বলছিল, প্রমাণ করতে বলছে, প্রমাণিত, প্রমাণিত। দেখো আমরা চেষ্টা করছি √5 অর্থাৎ √n একটি অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা প্রমাণ করার চেষ্টা করছি। আমরা যদি ধরে নিছি যে মনে করি √n একটি অমূলদ সংখ্যা, অর্থাৎ √5 একটি মূলদ সংখ্যা ধরে নিছি, সেটা মূলদ সংখ্যা প্রমাণ করার চেষ্টা করছি, কিন্তু মূলদ সংখ্যা প্রমাণ করতে পারি নাই, শেষ পর্যন্ত মূলদ সংখ্যা প্রমাণিত হয় নাই। সেই জন্য আমরা এটাকে শেষ পর্যন্ত বলে দিছি যে এটি আসলে মূলদ সংখ্যা না, এটি অমূলদ সংখ্যা। এটি তো আমাদেরকে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করে দেখাও যে এটি অমূলদ সংখ্যা।
আশা করি এখানে যে নমুনা প্রশ্নের যে অঙ্কটি আছে 5 নম্বরের সৃজনশীল অঙ্কটি তোমরা ভালো বুঝতে পারছো। আজকে এ পর্যন্ত, এরপরে এখানের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ততক্ষণ ভালো থাকো।